all my students home and abroad. Are you hear me? আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো থাকবা, আমরাও চেষ্টা করি ভালো থাকতে। চেষ্টাটাই বড় কথা এখন। তোমাদের পরীক্ষা কি আগামীকাল হবে? কিছু বলছে? একটু 7 তারিখ গেছে। হ্যাঁ, আমাকে একটু ইনফরমেশন দিল যে মানে 7 তারিখেই হওয়ার কথা, মেবি চেঞ্জ পরের দিন, মেবি, এখন আমি কনফার্ম না, আমাকে জাস্ট ইনফরমেশন দিছে, আমি সেই জন্য তোমাদেরকে একটু ইনফর্ম করলাম। যাক, পরীক্ষা যখনই হোক, এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নেই, টেক ইট ইজি। এবং আমি 100% শিওর যে তোমরা সবাই ভালো করবা, সবাই 80% এর উপর মার্ক পাবে, আই এম শিওর, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ আমি তোমাদেরকে অ্যাসেস করতে জানি এবং তোমরা কতটুকু পারবা, এবং প্রশ্ন সেই অনুযায়ী হয় না, তার চেয়ে আরো ইজি প্রশ্ন এবং অল্প লেখা, বেশি লেখার কিছু। আজকে আমরা গত ক্লাসে আমরা আর্সেনিক নিয়ে একটু আলাপ করছি, এবার আর্সেনিকের সাথে যেটা থাকে লেড, আমরা আজকে লেড নিয়ে একটু আলাপ করব। লেড আর্সেনিকের চেয়ে ব্যতিক্রমী এই কারণে যে metallic lead এবং all its salts are poisonous. In case of arsenic, only the salts are poisonous. So it is gray, steel gray metal, মানে গ্রে কালারের স্টিলের মতো, এবং এটা সল্টের নামগুলি মনে রাখবা, যেহেতু রিটেনে অনেকবারই আসছে যে নেম দ্য সল্টস, পয়জনাস সল্টস অফ দ্য লেড। প্রথমটা হচ্ছে লেড অ্যাসিটেট, এটাকে অন্য কথা বলা হয় সুগার অফ লেড অথবা সল্ট অফ স্যাট্রাম, এটা হোয়াইট ক্রিস্টালস পাউডার। লেড কার্বনেট, এটা হোয়াইট ক্রিস্টালিন পাউডার, এটা পেন্টিং এ ইউজ হয়। লেড ক্রোমেট, ব্রাইট ইয়েলো পাউডার। লেড মনোঅক্সাইড, পেল ব্রিক রেড অর পেল অরেঞ্জ। এন্ড লেড টেট্রাঅক্সাইড, যেটা আমাদের স্যাম্পলে আছে, যেটা আমাদের ল্যাবে আছে। লেড টেট্রাঅক্সাইড, এটার নাম হচ্ছে রেড লেড অথবা বার্মিলন। Colored crystalline powder. Then lead subacetate used in Gollard solution. আগে হাঁটুর ব্যথা বা এই যে ফুলে টুলে গেলে ওই জায়গায় এটা ইউজ করা হতো। Then tetraethyl lead used in petrol and gasoline. পেট্রোল, গ্যাসোলিন, এইসব পেট্রোল জাতীয় জিনিস ইউজ করি, ওখানে লেড থাকে, এটা হচ্ছে tetraethyl lead. All these are lead salt এবং which are poisonous. Then its property. আগেই বলছি, it is steel gray metal, it is heavy, high calcium level favor storage of lead. অর্থাৎ আমার সার্কুলেশনে যদি ক্যালসিয়াম লেভেলটা খুব হাই থাকে, তাহলে লেড খুব তাড়াতাড়ি আমার বিভিন্ন জায়গায় স্টোরেজ হবে, এবং মেইনলি ইন দা বোনস, লিভার এন্ড কিডনিজ। মানে ক্যালসিয়ামের লেভেলের সাথে আমার এটা স্টোরেজের সম্পর্ক আছে। অন্য কথায়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কজেস lead to be released from the storage into the circulation. lead সার্কুলেশনে আমার ক্যালসিয়ামের উপর ডিপেন্ড করতেছে, ক্যালসিয়াম বেশি থাকলে এটা স্টোরেজ হবে, আর ক্যালসিয়াম কম থাকলে এটা ফুড থেকে এটা বাইরে আসবে। আদার ফ্যাক্টরস প্রমোটিং রিলিজ অফ স্টোরড লিড, আর কি কি, আমরা তো বিশেষ করে পয়জনিং এ যখন এটা স্টোর হয়ে যায়, তখন এটাকে আবার এটাকে বাইট করে দেওয়ার একটা পথ থাকে। আর অন্যান্য ফ্যাক্টর আছে অ্যাসিডোসিস, ফিভার, সোয়েটিং, অ্যালকোহল এন্ড এক্সপোজার টু সানলাইট, এগুলো আমার কিছুটা রিলিজ করতে সাহায্য করে, বাট মেইনলি ক্যালসিয়ামের উপরে এটা ডিপেন্ড করে। টক্সিক কম্পাউন্ডস আর টু টাইপস, ইনঅর্গানিক আর একটা অর্গানিক। আমরা যেগুলি লেড অক্সাইড, মেটালিক লেড এন্ড আদার লেড সল্ট, অল আর ইনঅর্গানিক, এবং যেটা গ্যাসোলিন বা ইয়াতে ইউজ করা হয়, tetraethyl lead,
টেট্রামিথাইল lead, ওগুলি হচ্ছে অর্গানিক। Organic lead is usually more toxic than inorganic lead. এবং যেহেতু এটা বেশি টক্সিক এবং সেটা symptoms appear rapidly and primarily affects the central nervous system. এটা অর্গানিক lead, সেটা নার্ভাস সিস্টেমকে বেশি এফেক্ট করে। যখনই কোনো ফ্যাটাল ডোজ জিজ্ঞাসা করা হবে, তুমি কোনটার ফ্যাটাল ডোজ কত সেটা ওই নামটা বলে বলতে হবে। খাতায় লিখলে ওইভাবে লিখবা। lead acetate হচ্ছে 20 গ্রাম আর lead carbonate হচ্ছে 30 to 40 গ্রাম। ফ্যাটাল পিরিয়ড 1 to 2 days। স্যার ক্যালসিয়ামের জিনিসটা স্যার কি বলছিলেন? হ্যাঁ, ক্যালসিয়ামের জিনিসটা স্যার একটু আরেকবার বললেন। ক্যালসিয়ামের এটা হচ্ছে যে ক্যালসিয়াম লেভেল যদি আমার সার্কুলেশনে থাকে, ক্যালসিয়াম লেভেলটা যদি বেশি থাকে তাহলে এটা ফেভার করে ডিপোজিট হতে ইন দা, এখানে ডিপোজিট হয় মেনলি বোন, লিভার এন্ড কিডনি। আর যখন আমার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে, অর্থাৎ সার্কুলেশনে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকবে, তখন এই স্টোর থেকে এটা বাইরে আসে, লেটটা বাইরে এটা সার্কুলেশনে এসে যায়। এবং আমরা যখন ট্রিটমেন্ট দেখবো, আমরা ট্রিটমেন্টে দেখবো যে এইটাই আমাদের এটাকে ট্রিটমেন্টের অন্যতম একটা হাতিয়ার হিসাবে আমরা ক্যালসিয়ামটাকে ইউজ করি। যখন একুট কেস হয় তখন আমরা ক্যালসিয়াম দিই, যাতে এটা মানে একুট স্টেজটা পার হওয়ার জন্য শরীরে কোথাও ডিপোজিট হয়ে যায় বোন, কিডনি এবং লিভারে। আবার যখন টক্সিক হয় আর ক্রনিক কেস হয়, তখন আমাদের কাজ হলো ওই স্টোর থেকে এটাকে বাইর করে আনা, তখন আমরা ক্যালসিয়ামটা কম দিই। এই জন্য এটা আমরা আমাদের ম্যানেজমেন্টে আমরা এটা ইউজ করি ক্যালসিয়াম লেভেলটা। এটার এক্সটেন্সিভ ইউজ, লেডের মতো এত খুব কম মেটালে এত ইউজ হয়। ইউজ ইন ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, কমার্স এন্ড ডোমেস্টিক পারপাস, মানে এভরিওয়্যার, ইন্ডাস্ট্রিতে, এগ্রিকালচারে, কমার্শিয়াল এবং ডোমেস্টিক পারপাস। ইট ইজ ইউজড ইন ওয়াটার পাইপ, মেইনলি আমরা যে বিভিন্ন পাইপ ইউজ করি পানির সরবরাহের জন্য, সেই ওয়াটার পাইপ। স্টোরেজ ব্যাটারিজ, বিভিন্ন ব্যাটারি যেগুলি আমার স্টোরিং ব্যাটারি অর্থাৎ ডিসি কারেন্ট দেয়, সেই স্টোরেজ ব্যাটারি। সোল্ডার্স, পেইন্টস, হেয়ার ডাইস, ইলেকট্রিক কেবলস, ইনসুলেটর অর্থাৎ ইলেকট্রিকের বিভিন্ন ইয়াতে ভার্মিলিয়ন, পেট্রোল, গ্লাস ব্লোয়িং, গ্লাস ফ্যাক্টরিতে এটা ইউজ হয়, পোয়েট্রি, মাটির ভেষজ এবং সিরামিক। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা নিত্য প্রয়োজনীয় আমরা যেসব জিনিসগুলি ইউজ করি ওগুলির ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনে আমাদের লেডের অত্যাধিক ইউজ আছে। অ্যাবজর্পশন, এটা মেইনলি অ্যাবজর্পশন স্টমাক থেকে হতে পারে, ইনহেলেশনে হতে পারে এবং স্কিন থেকে হতে পারে, বাট ইট ইজ পিওর অ্যামাউন্ট। অ্যাবজর্পশন ইজ গ্রেটার এন্ড মোর র্যাপিড বাই ইনহেলেশন। আমরা জানি যে ভেপার ফর্মে, যে কোনো জিনিস ভেপার ফর্মে আমার সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হবে। and lead compounds are soluble in gastric juice, এই জন্য এটা জিআইটা একটা অ্যাবজর্পশন হয়। আর্সেনিকটা হয় না, মেটাল আর্সেনিক যেহেতু এটা সলিউবল না ইন দ্য গ্যাস্ট্রিক জুস, সেই জন্য সলিড আর্সেনিকটা অ্যাবজর্পশন হয় না, বাট সল্ট অ্যাবজর্পশন। Absorption from skin is poor. Lead tetroxide, lead ethylene lead, tetraethylene lead and some other dyes মানুষ ইউজ করে পরিষ্কার হওয়ার জন্য, কসমেটিক পারপাসে ইউজ করে, সেখান থেকে কিছু কিছু আমার স্কিনের মাধ্যমে অ্যাবজর্ব। কারণ আমরা কসমেটিক পারপাসে মেইনলি আমরা স্কিনে ইউজ করি, স্কিন থেকে এটা অল্প পরিমাণে ইউজ মানে অ্যাবজর্পশন হয়। এন্ড আমরা যে জানি যে আমাদের ফায়ার আর্মে যে বুলেট ইউজ করা হয়, সেই বুলেট বা পিলেট, শটগানের পিলেট, সেগুলি মেইনলি কম্পোজিশন হয় ফ্রম দ্য লেড। এখন এটা যদি কোনো ফায়ারিং এর জয়েন্টের ভিতরে শরীরের যে কোনো জায়গায় যদি পিলেট বা হয় না, কিন্তু পয়জনিং হতে পারে, অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইডের কারণে এটা অ্যাবজর্পশন হয়। ইট ইজ এ কুমুলেটিভ পয়জন, অর্থাৎ
আজকে কতটুকু হলো, এটার সাথে আবার নতুন করে আসলো, সেটা যোগ হবে, অর্থাৎ দিন দিন অ্যামাউন্ট বাড়তে যোগ হবে, সেটাকে বলা হয় কুমুলেটিভ পয়েজন। এবং ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল অফ কুমুলেটিভ পয়েজন। তাহলে এটা অ্যাবজর্পশন হয় মেইনলি বাই ইনহেলেশন ফ্রম দ্য স্টোমাক, স্কিন থেকে অল্প হয়, বাট আমরা কসমেটিক পারপাসে বা যারা ভার্মিলাম ইউজ করে তাতে হতে পারে। আর বুলেট বা পিলেট মেইনলি ম্যানুফ্যাকচার ফ্রম দ্য ব্লেড, সেগুলি যদি আমার শরীরে কোথাও আটকে যায়, জয়েন্টে, পেরিটোনিয়াম অথবা যেখানে সবকিছু মাসলে যেখানে, সেখান থেকে আমার লেড পয়জিং হতে পারে, আস্তে আস্তে ওখান থেকে অ্যাবজর্পশন হতে পারে। যদি ওখানে ফাইব্রোসিস হোক, কিন্তু ওখানে আমার স্নায়ুগির ফ্লুইডের কারণে আমার অ্যাবজর্পশন হবে। আর ইট ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কুমুলেটিভ পয়জন, অর্থাৎ এটা যত পয়জন দিন দিন যাবে এর সাথে যোগ হতে হতে আলটিমেটলি পয়জনিং। তুষার তো আর এখন ঠান্ডা মান্ডা গরমের দিন নাই, সারা বছর বিছান যায়, বিছান যায়। Is there any problem when lead stored কোথায় কোথায় আমরা জানি, এটা লিভার, কিডনি, স্প্লিন, বোন এবং লং বোন, বিশেষ করে লং বোন, ফিমার, টিবিয়া, রেডিয়াস, লং বোন, এটা বেশি মানে ওটা স্টোর হয়। এছাড়া লিভার, কিডনি, স্প্লিন ওইসব জায়গায় হতে পারে, এমনকি মাসল এটা হতে পারে। এবং এক্সক্রিশন mainly by urine, largely in feces and also from epithelial tissue and sweat, slightly in the bile and through nails. এইসব জায়গায় অল্প অল্প, মেইনলি ফিসেস এবং ইউরিনে এটা এক্সক্রিশন হয়। দেন ইটস অ্যাকশন, কিভাবে এটা কাজ করে, এটা কিভাবে আমাদের পয়জনিং এ আমাদের শরীরের উপর এফেক্ট করে। lead interfere with the action of enzymes necessary for the heme synthesis, তার মানে এটা আমার হিমোগ্লোবিন ফর্মেশনে এটা বাধা দেয়, ইন্টারফেয়ার করে। and for hemoglobin and cytochrome production, cytochrome আমার সেলের রেসপিরেশনের জন্য দরকার, অর্থাৎ আমার সেলের এবং হিমোগ্লোবিন, হিম সিনথেসিস এইসব জায়গায় এটা এফেক্ট করে। causes defective heme synthesis, proximal renal tubular and osteoblastic dysfunction. It causes hemolysis. একে তো সিনথেসিস প্রোটেক্ট করে, আবার দিয়ে আবার যেটা আছে সেটাকেও হেমোলাইসিস করে দেয়। আর in central nervous system, it has deleterious effects on nerve cells and myelin sheath. আমরা জানি যে শীতটাকে মাইলিন শীত, এটার উপর এবং নার্ভ সেলের উপরে, মেইনলি আমার নার্ভ সেল নষ্ট হয়ে গেলে তো আমার ওই নার্ভটাই নষ্ট হয়ে গেল, মাইলিন শীত নষ্ট হইলেও এটা ফাংশন আর করতে পারবে। and also causes cerebral edema. সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এটা মাইলিন শীতের উপর কাজ করে, নার্ভ সেলের উপর কাজ করে এবং ইডিমা ফর্মেশন করে ইন দা ব্রেইন সেরিব্রাল রিজন। দেন আমরা জানি যে একুট পয়জনিং এবং ক্রনিক পয়জনিং। লেডের ক্ষেত্রে একুট পয়জনিং খুব কম, বেশিরভাগই ক্রনিক পয়জনিং। একুট পয়জনিং যদি হয়, অর্থাৎ মাস অ্যামাউন্ট যদি লেড কোনো কারণে এনকাউট করে বা ইনজেস্ট করে বা ইনহেলেশন করে, তাহলে এটা দুইভাবে ম্যানিফেস্টেশন হতে পারে। একটা হচ্ছে জিআই ট্যাগ ম্যানিফেস্টেশন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ম্যানিফেস্টেশন। জিআই ট্যাগটা কি হয়, যা হয় এরা স্ট্রিনজেন্ট, অর্থাৎ এরকম একটা হিলজিডের মতো এফেক্ট হবে, মেটালিক টেস্ট, ড্রাই থ্রোট, ফাস্ট পানির পিপাসা পাবে, নসিয়া, ভমিটিং, বার্নিং, অ্যাবডোমিনাল কোলিক পেইন and sometimes blood stain diarrhea leading to circulatory collapse. যেহেতু এটা আমরা এরপরে দেখবো যে এটা এন্ডোথেলিয়ামের উপরে কাজ করে, সেই জায়গায় আমার সার্কুলেশন থেকে ফ্লুইড বাইরে আসে, সেই জন্য সার্কুলেটরি কলাপস হতে পারে। আর নার্ভাস সিস্টেমে এটা হেডেক, লেথার্জি, আর্থালজিয়া, মাইলজিয়া, নার্ভাসে যা যা হয়, অ্যানোরেক্সিয়া, ইনসোমনিয়া, প্যারাস্থেসিয়া, ডিপ্রেশন, কোমা এন্ড ডেথ। নার্ভাস সিস্টেমে যা যা এফেক্ট গুলি সাধারণত হেডেক থেকে আরম্ভ হয়, লেথার্জি, আর্থালজিয়া, বিভিন্ন জয়েন্টে পেইন, মাসলে পেইন, অ্যানোরেক্সিয়া, খাওয়ার রুচি থাকে না, ইনসোমনিয়া, প্যারাস্থেসিয়া, বিভিন্ন জায়গায় কিরকম একটা ডিপ্রেশনে ভোগে, আলটিমেটলি কোমা এন্ড ডেথ। এটা হচ্ছে একুট লেড পয়জনিং।
GI manifestation and central nervous system manifestation এবং treatment of acute lead poisoning. Acute lead poisoning অবশ্যই আমাদের গ্যাস্ট্রিক লাভেজ দিতে হবে। গ্যাস্ট্রিক লাভেজ দিতেও আমরা 1.1% solution of sodium or magnesium sulfate. সোডিয়াম or magnesium sulfate এর দ্বারা গ্যাস্ট্রিক লাভেজ দিলে আমার কিছুটা থাকলেও ওইটা পরে পার্কেটিভ হিসাবে ওয়ার্ক করে। দেন ডিমালসেন্স আমরা ইউজ করবো যাতে অ্যাবজর্পশনটা কম হয় এবং রিপিটেড ক্যাথারেটিক্স আমরা যাতে ইউরিনেশনটা বেশি হয় এক্সপিরেশনটা বেশি হয় সেটা আমরা বারে চেষ্টা করব। এবং বিএল ইডিটিএ কম্বিনেশন হিসাবে ইউজ করা হয় অথবা ইডিটি এর পরিবর্তে ডিএমএস ইউজ করা হয়। পেনিসিলামাইন মোস্ট ফেভারেবল ড্রাগ ফর acute poisoning. এখানে ইউজ করব এই কারণে যে লেডকে আমরা ডিপোজিট করতে চাচ্ছি, অর্থাৎ সার্কুলেশনে যাতে কামাতে আগে বাঁচতে হবে, বাঁচার পরে তারপর অন্য কথা। বাঁচার জন্য আমার লেডটাকে আমার ডিপোজিটে নিয়ে যেতে হবে, সেই জন্য ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা। দেন তারপরেও যদি ইমপ্রুভমেন্ট না হয় একুট কেসে তাহলে পেরিটোনিয়াল অথবা হেমোডায়ালাইসিস করতে হবে আর অন্যান্য যা সিমটম। এটা মেইনলি যেটা হচ্ছে আমার ক্যালসিয়ামটাকে আমরা বিভিন্ন ডিপোতে এটাকে পাঠিয়ে দেবো যাতে সার্কুলেশনে কম থাকে, আমার নার্ভাস সিস্টেমের উপর এফেক্টটা কম হয়। সেই জন্য একুট ট্রিটমেন্ট আমরা ক্যালসিয়াম ক্লোরাইডটা ইউজ করি আর অন্যান্য আমাদের চিলিটিং এজেন্ট আমরা ইউজ করবো আর গ্যাস্ট্রিক লাভেজ আমরা ইউজ করবো। দেন পোস্টমর্টম ফাইন্ডিং এ এমন কিছু বেশি একটা না, যেহেতু অল্প সময়ের ব্যাপার, বডি ইমাসিয়েটেড হতে পারে, রাইগর মর্টিস এপিয়ার্স আর তাড়াতাড়ি রাইগর মর্টিস হবে। ইন্টারনাল ফাইটিং, স্টমাক ওয়াল swelling হবে, মিউকাস মেমব্রেন congested, grayish in color and softened with eroded vessels, অর্থাৎ আমার মিউকাস মেমব্রেনটা নরম হয়ে যাবে, ইরোশন হবে ওখানে এবং কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেস কালার হয়ে যাবে। যেহেতু মেটালটা গ্রে কালার সেই জন্য গ্রেস কালার হয়ে যাবে উইথ কনজেশন। স্টমাক ওয়ালটা যেহেতু কনজেশন হবে, ওয়ালটা সোলেন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে একুট পয়জনিং। এটি একুট পয়জনিং খুবই কম কেস এবং আমার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ক্রনিক পয়জনিং। দেন ক্রনিক লেড পয়জনিং, এটার আরেক নাম হচ্ছে প্লাম্বিজম। এখন সোর্স কি কি কারণে ক্রনিক লেড পয়জনিং হতে পারে? একটা হচ্ছে ইনহেলেশন অফ লেড, ডাস্ট অ্যান্ড ভেপার। যারা ওইসব ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে কাজ করে অথবা যারা লেড ইউজ করে বিভিন্ন পারপাসে তাদের হতে পারে ডাস্ট, এবং আমরা জানি যে ইনহেলেশনে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয় এবং লেড, ডাস্ট অ্যান্ড ভেপার অ্যারাইজিং ফ্রম মেকার্স অ্যান্ড ইউজার্স অফ লেড পেইন্ট। যারা পেইন্ট ইউজ করে, লেড পেইন্টের ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেড থাকে, যারা এগুলো ইউজ করে তাদের ইনহেলেশন হতেই পারে। মেল্টার্স, প্লাম্বার্স যারা পাইপ নিয়ে কাজ করে, গ্লাস পলিশার্স যারা গ্লাস ফ্যাক্টরিতে গ্লাসের উপরে কাজ করে, প্রিন্টার্স যেখানে প্রিন্টিং কাজ হয়, এনামেল ওয়ার্কার্স যারা বিভিন্ন এনামেলের কাজ করে, গ্লাস ব্লোয়ার্স গ্লাসের জোড়া দেয়, কসমেটিক্স এন্ড কালার ফ্যাক্টরি, এই বিভিন্ন যেখানে আমার লেড ইউজ হবে ওখান থেকে আমার ইনহেলেশন হতে পারে। আর একটা হচ্ছে কনজাম্পশন, কন্টিনিউয়াস লো ডোজ কনজাম্পশন এবং মেইনলি ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার। এবং এটা যেসব লেড পাইপে আমরা জানি যে বেশিরভাগই আমাদের পাইপগুলি লেড দ্বারা তৈরি, এই লেড পাইপের ভিতর দিয়ে যখন পানি আসে ওখান থেকে স্লো অ্যাবজর্পশন পানিতে আসতে পারে, ওখান থেকে আমার কন্টিনিউয়াস আমার কনজাম্পশন হতে পারে। or stored in a lead cistern, food preservatives অথবা আমরা খাদ্যদ্রব্য যেসব জায়গায় সংরক্ষণ করি, ব্যবহার করি খাদ্যের জন্য, স্টোর করার জন্য প্রিজার্ভ করি, সেই সব জায়গায় যদি লাইনিং লেড থাকে তাহলে ওখান থেকে আমার ক্রনিক লেড পয়জন অল্প অল্প করে আমার হতে পারে, যেহেতু এটা কিউমুলেটিভ এফেক্ট আছে। ফুড কন্টামিনেটেড লেড কন্টেনিং প্রিজারভেটিভ, অনেক সময়
বিভিন্ন খাদ্যদ্রব্যকে প্রিজার্ভ করার জন্য লেড প্রিপারেটর ইউজ করা হয়, অথবা ইনসেক্টিসাইডস ফুড কুক ইন লেড লাইনিং টিন ভেসেল, অথবা লেড লাইনিং অথবা লেড আছে এমন হাঁড়ি পাতিলের ভিতরে যখন রান্না বান্না করা হয়, ওখান থেকে আমার অল্প অল্প করে আমার খাদ্যের ভিতরে আসতে পারে। এবং এইভাবে স্লো ডোজ কন্টিনিউয়াস, একদিন দুদিন খেলে কিছু হবে, কন্টিনিউয়াস যদি এইভাবে কনজাম্পশন হয় তাহলে ওখান থেকে আমার অনেক লেট হয়। তাহলে একটা হচ্ছে ইনহেলেশন, যারা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে কাজ করে যারা লেড ইউজ করে, আরেকটা হচ্ছে আমার লো ডোজ, এবং বিশেষ করে লেড পাইপ কন্টেনার যেখানে লেড থাকে, অথবা আটেন্সেল যেখানে আমার লেড আছে, ওগুলি ইউজ করা হয় রান্নার পারপাসে, স্টোরের পারপাসে বা খাদ্যে রিজার্ভ করার জন্য। সেই সব জায়গা থেকে আমার কন্টিনিউয়াস লেড পয়জনিং জন্য আস্তে আস্তে লেড আমার শরীরের ভিতরে কনজাম্পশন। আর হতে পারে প্রলং ইউজ অফ ডাইট। আমরা বিভিন্ন রঙের ডাই ইউজ করা হয়, কসমেটিক ইউজ করা হয়, ভার্মিলন ইউজ করা হয়, অনেক দিন পর্যন্ত ইউজ করলে ওখান থেকে আমার অল্প অল্প করে অ্যাবজর্পশন হইতে হইতে আমার একটা বড় আকারের এফেক্ট হবে। Absorption of lead through raw and intact skin to handle petrol and gasoline. যারা এইসব পেট্রোল গ্যাসোলিন ওইসব ফিলিং পাম্পে কাজ করে, যদি অ্যাবজর্পশন খুব অল্প, কিন্তু তাদের চামড়ার ভিতর দিয়ে অল্প অল্প করে, অল্প অল্প করতে করতে তো বেশি হয়ে যায়। আর বাচ্চারা হতে পারে পয়জনিং থ্রু চিউইং আর লিকিং টয়েস, বিভিন্ন খেলনা বস্তুর ভিতরে লেডের কালারিং করে দেওয়া হয়, বিভিন্ন রং করা হয়, ও বাচ্চারা মুখে দেয়, সেই লিকিং টয়েস, ওয়ালস, ফার্নিচার, বাচ্চারা সবকিছু মুখে দেয়, যেখানে লেড বেস ডাইজ আছে ওখানে আস্তে আস্তে ওখান থেকে হতে পারে। আরেকটা এখানে বলা হয়নি, আমি একটু বলি, সেটা হলো অনেক সময় যাদের স্ট্যামারিং হয়, এখন আর এটা ইউজ করা হয় না, আগে লেড কন্টেনিং ম্যাটেরিয়ালস ইউজ করা হতো যাদের স্ট্যামারিংটা কিছুটা কমে যায়, সেই জন্য সেই ক্ষেত্রে কোনো লেড পয়জনিং হতে পারে। Chronic poisoning results from the daily intake of 1 to 2 milligram lead. যদি ডেইলি 1 থেকে 2 মিলিগ্রাম করে লেড প্রতিদিন নেয়, প্রায় নেয়, and a typical cumulative poison. এই জন্য বলছে যদি এক্সাম্পল চায় তাহলে it is one of the typical cumulative poison. আর্সেনিক হোক, বাট আর্সেনিকের চেয়ে লেডের cumulative এফেক্টটা বেশি। পেপার ইজ মোর ডেঞ্জারাস দেন ডাস্ট, এটা আমরা প্রথম থেকে আমরা বলছিলাম, যেটা জেনারেল প্রিন্সিপাল, যে পেপারটাই হচ্ছে বেশি এবং ডাস্টের চেয়ে এটা বেশি, এবং সলিডের চেয়ে ডাস্ট আরো বেশি। আমরা অ্যাকর্ডিং টু যদি সিরিয়াল হিসাব করি তাহলে পেপার ফর্ম, গ্যাসিয়াস ফর্মে আমার সবচেয়ে বেশি ডেঞ্জারাস। Then most important for return viva and also for hospital and symptom of chronic lead poisoning. প্রথমটাই হচ্ছে ফেসিয়াল প্যালর, এবং এটা one of the earliest and most constant sign. এটা ভ্যাসোপাজমের জন্য এটা হয়, সেই জন্য পেলর হয়ে যায় ফেস, ইট ইজ আর্লি স্টেজে এটা হয়। আমরা প্রথম দিকে যে কটা বলবো সবগুলি আর্লি স্টেজে হয়। এখানে দুই ভাগে আমাদের পয়জনিং এর সাইন, কিছু আছে তাড়াতাড়ি আসে, কিছু দেরিতে আসে। তাহলে ফেসিয়াল পেলর যেটা আমার ভ্যাসোপাজমের জন্য হবে, এবং ইট ইজ ওয়ান অফ দ্য constant and earliest sign of chronic lead poisoning. Then anemia, it is also one of the important signs. এবং এনিমিয়াটা খুব ভালোভাবে বলবো, এটা রিটেন ফাইবার সব ক্ষেত্রেই কিন্তু অনেক সময় শুধু ব্লাড পিকচারটার উপরেই প্রশ্ন করে, হসপিটাল প্রশ্ন করে, সেই জন্য ব্লাড পিকচারটা খুব ভালোভাবে মনে রাখবা। 21 স্টেজে পলিসাইথেমিয়া হয়, অর্থাৎ আর বেশি পরিমাণ বেড়ে যায়, ওই পলিকোমোমেটোফিলিয়া, অর্থাৎ এটা বিভিন্ন কালারিং হয়, বিভিন্ন স্টেইনিং নেয়, but later anemia associated with polychromasia, punctate basophilia of RBC, reticulocytosis.
কোয়াইকিলোসাইটোসিস, অ্যানাইসোসাইটি হচ্ছে আরবিসি বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, বিভিন্ন তার কনসেন্ট্রেশন হেমোগ্লোবিনের, সেই জন্য এগুলি এরকম হচ্ছে কোয়াইকিলোসাইটোসিস, অ্যানাইসোসাইটোসিস, নিউক্লিয়েটেড আরবিসি। ইনক্রিজ মনোনিউক্লিয়ার সেল অর্থাৎ মনোসাইট এন্ড লিম্ফোব্লাস্ট, whereas decrease in polymorphonuclear, আমরা যে তিনটা পলিমরফোনিউক্লিয়ার আছে এগুলির পরিমাণ কমে যায়, প্লেটলেটের পরিমাণ কমে যায়, বাট মনোনিউক্লিয়ার অর্থাৎ মনোসাইট এন্ড লিম্ফোসাইট এগুলির পরিমাণ বেড়ে যায়। আমরা জানি যে ডব্লিউবিসি পাঁচ প্রকারের পলিমরফোনিউক্লিয়ার অর্থাৎ নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল এগুলির পরিমাণ কমে যায়, প্লেটলেট কমে যায়, বাট মনোসাইট এবং লিম্ফোসাইট অর্থাৎ ব্লাড কাউন্ট করলে এগুলি পাওয়া যায়। এইটা একজন হসপিটালে দেয় যে হোয়াট ইউ ফাইন্ড ইন দ্য ব্লাড কাউন্ট, এরকম ছোট ছোট প্রশ্ন হসপিটালে দিয়ে দেয়। আরবিসি কাউন্ট comes down to 3 to 5 million per DL এবং হিমোগ্লোবিন লেভেল 6.5 গ্রাম পার, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণও কমে যায়, আরবিসি কাউন্টও কমে যায় এবং আরবিসি কোয়াইকিলোসাইটোসিস হবে, অ্যানাইসোসাইটোসিস হবে, রেটিকুলোসাইটোসিস হবে, নিউক্লিয়েটেড আরবিসি থাকবে। কজেস অফ অ্যানিমিয়া, তিনটা কারণে আমার অ্যানিমিয়া হচ্ছে। একটা হলো ইম্পেয়ারমেন্ট অফ হিম সিনথেসিস, আমাদের হিম সিনথেসিস ইম্পেয়ারমেন্ট হচ্ছে, কম হচ্ছে, কাজে আমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম হচ্ছে। হিম হলে হিমোগ্লোবিন আসবে। ক্যান ইনক্রিজ ফ্রেজিলিটি অফ আরবিসি, আরবিসিটা তাড়াতাড়ি ভেঙে যায় ডিউ টু লস অফ ইন্টারসেলুলার পটাশিয়াম, পটাশিয়াম পরিমাণ কমে যায়, সেই জন্য আমার ফ্রেজিলিটি তাড়াতাড়ি ভেঙে যায় এবং ডিক্রিজ সার্ভাইভাল টাইম। আরবিসি আমরা জানি 120 দিন বাঁচে, কিন্তু এটার সার্ভাইভাল টাইমটা কমে যায়। এই তিন কারণে আমার এনিমিয়া হয়। একটা হচ্ছে হিম সিনথেসিস ইম্পেয়ারমেন্ট, ফ্রেজিলিটি অফ আরবিসি এন্ড ডিক্রিজ সার্ভাইভাল টাইম অফ আরবিসি, অর্থাৎ তার যে নর্মাল যে 120 দিন তার চেয়ে আগেই এটা নষ্ট হয়ে যায়। আমার blood picture is very important for hospital and also return and buyback. So it is early stage. Then lead line, এটা আরেক নাম হচ্ছে বার্টনিয়ান লাইন, triple blue line seen on the gum, especially in upper jaw. তাহলে এটা গামের মধ্যে হয় একটা ব্লু লাইন, ট্রিপল ভাঙা ভাঙা লাইন হবে ব্লু লাইন, due to the formation of lead sulfide nearly dirty or cavity, অর্থাৎ যে তারটা ভেঙে গেছে, কেরিজ হয়েছে অথবা পরিষ্কার করে না, ওইসব তাঁতের মধ্যেই এটা হয় এবং ইজিলি আপার গামে এটা পেটে। অলসো সি এই ট্রিপল ব্লু লাইন অর্থাৎ বার্টনিয়ান লাইন শুধু যে লেড পয়জনিং হয় এমন ক্রনিক লেড পয়জনিং অন্যান্য আরো কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন মার্কারি পয়জনিং হতে পারে, কপার পয়জনিং, বিসমাথ, আয়রন এন্ড সিলভার পয়জনিং। এই কয়টা মনে রাখবা, যেহেতু হসপিটাল এরকম দিতে পারে যে ট্রিপল লাইন হয় ইউল ফাইন্ড। প্রথমটাই আগে বলতে হবে ক্রনিক লেড পয়জনিং, দেন অন্যান্য পয়জনিং, মার্কারি, কপার, বিসমাথ, আয়রন, সিলভার, এইসব ক্রনিক পয়জনিং আমার হতে পারে। এবং it is seen most cases of the chronic lead poisoning 50 to 70%. Then retinal stiffness, আমাদের যে অপথলমোস্কোপ দ্বারা চোখ পরীক্ষা করি তাহলে রেটিনাল ভেসেলের ভিতরে আমরা পাবো presence of fresh glistening lead particles in early phase. তাহলে এই যে চারটা বললাম, এই চারটাই হচ্ছে আর্লি ফেজ, ফেলর, এনিমিয়া, লেড লাইন অর্থাৎ যেটা বার্টনিয়ান লাইন এবং রেটিনাল স্টিফনেস, এই চারটা হচ্ছে আর্লি ফেজ, আর্লি সিমটম। আর কি হতে পারে লেট সিমটম, আবার বেশি দিন যদি আমার লেড পয়জনিংটা অনেকদিন কন্টিনিউ করে তাহলে কোলিক এন্ড কনস্টিপেশন, ইন্টেস্টাইনাল কোলিক, বিভিন্ন যে আমার সব টিস্যু আছে, ইন্টেস্টাইন, ইউটেরাস, ইউরেটার এন্ড ব্লাড ভেসেল, ওখানে কনস্ট্রিকশন হওয়ার জন্য আমার কোলিকে পেইন হবে, অকার্স এট নাইট সিভিয়ার পেইন, লাস্ট অনলি এ ফিউ মিনিট, এই কম সময়ের জন্য এই মাত্র হইল আবার শেষ, বাট মে রিকার ফর সেভারাল ডেজ অর উইক।
একবার হওয়ার পরে কিছুদিন বন্ধ থাকে, আবার কনস্টিপেশন ইজ ইজিয়ার, বাট ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, বাট ইউজুয়ালি কনস্টিপেশন ইজ দ্য মেইন সিমটম। দেন লেড অস্টিওপ্যাথি, অর্থাৎ ডিপোজিশন হয় লিড বোনের গ্রোয়িং পার্টে, যেখানে আমার বোন বাড়তে থাকে, সেই জায়গায় এই লিড ডিপোজিশন হওয়ার জন্য আমার ডেভেলপমেন্টে হ্যাম্পার হয়, সেই জন্য অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট হয়, লিড অস্টিওপ্যাথি বলা হয় এটা। দেন লেড পলসি, এটা হসপিটালে তো প্রায়ই দেয়, ভাইবা তো জিজ্ঞাসা করা হয়, আর এটা তো রিটেনে তো তোমার বলতে হবে। অনেক সময় স্পেসিফিক দেওয়া দেয় যে তোমার ইয়াতে মানে ব্লাডে কি পাইবা আর নার্ভাস সিস্টেম বা পলসি কি হয় সেটা অনেক সময় দেয়। এটা লেট সিমটম, এবং ইনিশিয়ালি প্রথমে পলসি হয় না, ইনিশিয়ালি ট্রেমর, নামনেস, হাইপারস্থেসিয়া, ক্র্যাম্পস বিফোর মাসল উইকনেস। এর আগে ট্রেমর হবে, নামনেস হবে, এবং হাইপারস্থেসিয়া এবং ক্র্যাম্পস হবে। ইউজুয়ালি এক্সটেনশন মাসল অফ দ্য রিস্ট, রিস্টে যদি এক্সটেনশন মাসল হয় তাহলে আমার হাতটা আমার মানে ফ্লেক্সরের দিকে এটা ড্রপিং হয়ে যাবে, যেহেতু এক্সটেনশন মাসলের কাজ নাই, এক্সটেনশন মাসলটা উইক হয়ে গেছে, তাহলে আমার ফ্লেক্সর মাসল গুলি ওভার অ্যাক্টিভ হবে, সেই জন্য আমার রিচ ড্রপ হবে ইন দ্য ফ্লেক্সর সাইডে, এটাকে বলা হয় রিচ ড্রপস। অলসো ডেলটয়েড, বাইসেপস এন্ড অ্যান্টেরিয়র টিবিয়াল, anterior tibial হইলে আমার ফুট ড্রপ হবে একই রকম, and rarely muscles of eye and intensive muscle of the hand and foot, mainly আমার wrist drop and foot drop. Wrist drop due to extension muscle of the wrist আর foot drop হচ্ছে anterior tibial জন্য, আর বাস এফেক্ট করার জন্য আমার মাসল গুলি প্যারালাইজড হয়ে যায় বা উইক হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। Paralysis is due to degeneration of the nerve and atrophy of the muscle. শুধু নার্ভ এবং মাসল দুইটাই এফেক্ট করতে হবে, এবং রিকভারি স্লো। আমার যদি ট্রিটমেন্টও দেয় আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে, অত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে। তাহলে লেট সিমটমে আমার আমার যেটা লেট পলসি, রিচ ড্রপ, ফুট ড্রপ, এটাকে ভালোভাবে মনে রাখবা, both for OPSI and VIVA and written. Then encephalopathy, this is also late symptom, present almost in every case. Encephalopathy are common in children, usually irreversible symptom. নার্ভাস সিস্টেমে হয়েছে কেন, যেহেতু নার্ভ সেল গুলি নষ্ট হয়ে যায়, সেই জন্য ইরিভার্সিবল বেশিরভাগ ক্ষেত্রে। ভমিটিং, হেডেক প্রথম দিকে যেটা হয়, ইনসমনিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স, ইরিটেবিলিটি, রেস্টলেসনেস, ডেলিরিয়াম, হ্যালুসিনেশন, কনভালশন, কোমা এন্ড ডেথ। সাধারণত এনকেফালোপ্যাথিতে আমার আলটিমেটলি ডেথের দিকে চলে যায়, যেহেতু নার্ভাস সিস্টেম আমার নার্ভ সেলটা রিজেনারেট করে না, সেই জন্য আমার ইরিভার্সিবল হয়ে যায়। ভমিটিং, হেডেক, ইনসমনিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স, নার্ভাসের জন্য আমার ইরিটেবিলিটি, রেস্টলেসনেস, ডেলিরিয়াম, হ্যালুসিনেশন, এবং লাস্টলি কনভালশন, কোমা এন্ড ডেথ। এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভাস্কুলার কনস্ট্রিকশন লিডিং টু হাইপারটেনশন, আমার মাসল যখন কনস্ট্রিক্ট করবে স্বাভাবিক আমার টেনশন বেড়ে যাবে, হাইপারটেনশন হয়ে যাবে, এন্ড পার্মানেন্ট আর্টারিওলার ডিজেনারেশন। আর্টারিওল হচ্ছে আমার আর্টারি এবং ক্যাপিলারির সংযোগে যেটা অংশ, যেখানে থেকে পরবর্তীকালে ক্যাপিলারি শুরু হয়, এই আর্টারিওলটা পার্মানেন্টলি ডিজেনারেট হয়ে যায়, এবং সেটার জন্য হাইপারটেনশন। দেন কিডনিতে একই অবস্থা হয়, আর্টারিওস্ক্লেরোসিস হবে, নেফ্রাইটিস হবে, ইন্টারস্টিয়াল নেফ্রাইটিস, কিডনির ভিতরে যে ইন্টারস্টিয়াল টিস্যু আছে ওখানে ইনফ্লামেশন হয়ে কিডনি আমার অকাজ হয়ে যায়। দেন রিপ্রোডাক্টিভ সিস্টেম এফেক্ট করে বোথ ফিমেল এন্ড মেল, স্টেরিলিটি অফ both sexes, মেল ফিমেল সব ক্ষেত্রেই আমার স্টেরিলিটি হয়ে যেতে পারে। রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমার ডিস্টারবেন্সের জন্য মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হবে, ডিঅ্যারেঞ্জমেন্ট,
যে কোনোটাই হতে পারে, অ্যামোনেরিয়া হতে পারে, মাসিক হবে না, মনে হবে প্রেগনেন্সি হয়ে গেছে, আসলে তা না। অ্যামোনেরিয়া হবে, ডিসমেনোরিয়া হবে, পেইনফুল মেনোরেজিয়া হবে, অতিরিক্ত ব্লিডিং হবে উইথ অ্যাবর্শন বিটুইন 3 to 6 months। সাধারণত সেকেন্ড টার্মের দিকে আমার অ্যাবর্শনটা হয়ে যায়। আর তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেম বোথ ফিমেল আর মেল এফেক্ট করে এবং মেয়েদের মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স যে কোনোটাই হতে পারে এবং অ্যাবর্শন মে অকার। লিভার ডিসপেপসিয়া, অ্যানোরেক্সিয়া, ইমাসিয়েশন, জেনারেল উইকনেস, এক্সেশন, আমার ফাউল ব্রেথ, আমার লিভার যদি নষ্ট হয়ে যায়, যেটা আমার মেইন ফ্যাক্টরি, আমার শরীরের মেইন স্টোর হাউস, মেইন ফ্যাক্টরি, এটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার সব প্রবলেমই অ্যারাইজ করে। আদার সিস্টেমস, ড্রাউজিনেস, ভার্টিগো, এগুলি হচ্ছে নার্ভাস সিস্টেমের জন্য। লস অফ হেয়ার, অ্যালোপেশিয়া হবে, পেরিফেরাল নিউরাইটিস, আর এটা খুব একটা হয় না, যেহেতু এটা নার্ভ সেলকে বেশি এফেক্ট করে এবং মাইলিন শিট যেখানে এখানে এফেক্ট করে, সেই জন্য পেরিফেরালি বেশি একটা এফেক্ট করে না, সেন্ট্রালি বেশি এফেক্ট করে। এই হচ্ছে আমার অনেক লেট পয়জনিং এর সাইন সিম্পটম। এটা একটা হলো পুরা সায়েন্সটা মনে রাখবা এবং লেক্সিয়ামি ওইভাবে তোমরাও ওইভাবে আর্লি ফেজে কি কি হতে পারে, লেট ফেজে কি, কারণ পরীক্ষা অনেক সময় পার্টলি প্রশ্ন করে আর্লি কি কি চেঞ্জ আছে, কিন্তু যদি লেটার চেঞ্জ সিমটম লিখলে তো হবে না। প্রথম দিকে যে চারটা বলছে এই চারটা হচ্ছে আর্লি সিমটম, পরবর্তী যা আছে সবগুলো হচ্ছে লেট। আর যখন পুরাটাই যাবে তখন পুরাটাই লেট। তাহলে তুমি যদি এইভাবে পার্ট বাই পার্ট মনে রাখো আর্লিটা লেট, তাহলে তোমাকে যেইভাবেই প্রশ্ন করো তুমি সেইভাবেই প্রশ্নের উত্তর দিতে পারবে, both for written, viva and OSCE. Then treatment. যেহেতু এটা ক্রনিক পয়জনিং, কিউমুলেটিভ এফেক্ট, এখানে স্টমাক ওয়াশের কোনো ইম্পর্টেন্ট। আমরা এখানে ম্যাগনেসিয়াম অথবা সোডিয়াম সালফেট আমরা দেব এই কারণে we change the unabsorbed lead to insoluble lead sulfate, অর্থাৎ যেটা আমার সার্কুলেশনে এখনো আনঅ্যাবজর্বড অবস্থায় আছে সেটা যাতে আর শরীরে ডিপোজিট না হতে পারে সেই জন্য আমরা সোডিয়াম ম্যাগনেসিয়াম সালফেট দেব 8 to 12 গ্রাম করে ডেইলি। তাহলে আমার লেড সালফেটটা আর লেডটা আমার লেড সালফেট হিসাবে ইনসলিবল হবে এবং যেটা আমার সেট ডাউন হয়ে যাবে এবং পরবর্তীকালে আমার ফিসেস এবং ইউরিনের মাধ্যমে বাইরে আসবে। আমরা বিএএল ইউজ করবো 4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 4 আওয়ারলি, এবং ইডিটিও আমরা ইউজ করবো, বাট ইডিটি হচ্ছে মেইনলি ট্রিটমেন্ট অফ চয়েস এবং এটা টেপারিং ডোজে ইউজ করা হয় 30 to 40 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এটা আমরা স্যালাইনের ভিতর দিয়ে দেবো 1 ঘন্টার ভিতরে, টুয়াইস ডেইলি ফর 5 days, রিপিটেড আফটার 3 to 5 days। 5 দিন দিয়া আবার 3-5 দিন বন্ধ রেখে আবার এটা আমরা ইডিটিটা ইউজ করি, অথবা পেনিসিলিয়ামাইনও আমরা ইউজ করতে পারি ইডিটি পরিবর্তে। ডিএমএসএ এটাও আমরা ইউজ করতে পারি ওরালি, and প্রথম দিন 5 দিন 10 মিলিগ্রাম পার কেজি and followed by 12 hourly। প্রথম দিকে আমার 8 hourly, তারপরে 12 hourly for 14 days। ডায়েট পুয়ার ইন ক্যালসিয়াম, এই যে এখানে আমরা পুয়ার ক্যালসিয়াম আমরা দিচ্ছি যাতে ডিপোজিট থেকে এটা বাইরে আসে উইথ অ্যামোনিয়াম ক্লোরাইড 1 গ্রাম 10 times daily to mobilize bone deposit lead, অর্থাৎ যেগুলি ডিপোজিট হয়ে গেছে ওখান থেকে এটাকে মোবিলাইজ করে আমার সার্কুলেশনে আনতে হবে। সেই জন্য আমরা লো পুয়ার ডায়েট, যেটা আমাদের ক্যালসিয়াম কম, সেই রকম ডায়েট আমরা খাইতে পারি। সোডিয়াম পটাশিয়াম আয়োডাইড, এটাও আমার ডিপোজিট থেকে আমার লিডটাকে বাইর করে আনে, এটাও আমরা ইউজ করবো টুয়াইস ডেইলি টু রিমুভ দ্য লিড ফ্রম দ্য বোন, অর্থাৎ বোন থেকে এটাকে মোবিলাইজ করে সার্কুলেশনে নিয়ে আসে সোডিয়াম অথবা পটাশিয়াম আয়োডাইড। তাহলে পুয়ার ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আয়োডাইড এগুলির কাজ হচ্ছে আমার ডিপোজিট থেকে এটাকে বাইর করে আনা। আর আমার
চিলেটিং এজেন্টের কাজ হচ্ছে যেটা সার্কুলেশন আসলো ওইটাকে চিলেট করে আমাকে শরীর থেকে বাইট করে দেয়। এইভাবে স্লো পয়জনিং এ পয়জনটাকে কনিক পয়জনটাকে স্লো ভাবে আমরা আস্তে আস্তে শরীর থেকে বাইট করে দেয়। দেন পিএম এপিয়ারেন্স অর্থাৎ পোস্টমর্টমে আমরা কি পেতে পারি। আমরা জানি যে গ্রামে আমাদের যে স্লিপের লাইন, এই ব্লু লাইন, এটা আমরা গ্রামের ভিতরে পাবো। স্টমাক এন্ড ইন্টেস্টাইনে আমরা আলসারিটি বা হেমারেজিক চেঞ্জ কন্ট্রাক্টেড এন্ড থিকেন, যেহেতু ওখানে ইডিমেটাস হবে সেই জন্য এটা থিকেন হয়ে যাবে, কন্ট্রাক্টেড হয়ে যাবে এবং আলসারিটি বা হেমারেজিক হবে। লিভার কিডনি কন্ট্রাক্টেড, হার্ট হাইপারট্রফি, হার্টটা বড় হয়ে যাবে, এথিরোমা, থিকেনিং অফ দ্য অ্যাওর্টা এন্ড অ্যাওর্টিক ভালভ, থিকেনিং হয়ে যাবে আমার অ্যাওর্টা এবং অ্যাওর্টিক ভালভ, যেটা হার্টের ভিতরে আছে। ব্রেইন আমার পেল greatly swollen, homogeneous materials in perivascular spaces, বোঝাগত যে ব্রেইনটা আমার পেইল হয়ে যাবে এবং ফুলে যাবে, সোয়েলিং হয়ে যাবে, কনজেস্টেড হবে এবং আমার ম্যাটেরিয়ালস গুলি আমার ম্যাটেরিয়ালস ইন পেরিভাস্কুলার স্পেসে আমার সোয়েলিংটা থাকবে। বোন ম্যারো হাইপারপ্লেসিয়া, লিকোপ্লাস্ট, ইরেথ্রোপ্লাস্ট, এখানে আমার লিকোপ্লাস্ট আর ইরেথ্রোপ্লাস্ট হচ্ছে আরবিসি এবং ডব্লিউবিসি ফর্মেশনের আগে স্টেজ, ওগুলির পরিমাণ বেড়ে যাবে যেহেতু আমার শরীরের ভিতরে আমাদের বডির মেকানিজম এরকম যখনই কোনো জিনিস কমতি থাকে তখন হায়ার সেন্টার থেকে আরো বেশি যাতে প্রোডাকশন হয় সেই জন্য নির্দেশনা আসে, সেই জন্যই আমার বোনের ভিতরে আমার লিকোপ্লাস্ট এবং ইরেথ্রোপ্লাস্ট বেশি হবে, অপরদিকে ফ্যাট সেলের পরিমাণটা কমে যাবে। এবং পেরিফেরাল নার্ভ সেগমেন্টাল ডিজেনারেশন মেবি, এটা নট অলওয়েজ, এবং প্যারালাইজ মাসল সেগুলি আমার ফ্যাটি ডিজেনারেশন হবে। এগুলি হচ্ছে পোস্টমর্টম অ্যাপিয়ারেন্সে আমার কি কি হতে পারে। গ্রামে আমার ব্লু লাইন হবে, স্টমাক ইন্টেস্টাইন আলসারেটিভ হবে এবং কন্ট্রাক্টেড হবে, থিকেন হয়ে যাবে ডিউ টু কনজেশন, লিভার কিডনি কন্ট্রাক্টেড একই কারণে, হার্ট হাইপারট্রফি হবে এবং আমার অ্যাওর্টিক ভালভ এবং অ্যাওর্টা থিকেন হয়ে যাবে। ব্রেন পেইল, বোন ম্যারো হাইপারপ্লেসিয়া উইথ লিকোপ্লাস্ট এন্ড ইরেথ্রোপ্লাস্ট এবং ফ্যাট সেল কন্ট্রাক্ট। পেরিফেরাল নার্ভ খুব একটা বেশি এফেক্ট হয় না, হইলেও ডিজেনারেটিভ চেঞ্জে আসতে পারে। আর মাসল প্যারালাইসিস, ফ্যাটি ডিজেনারেশন অফ দি মাসলস may occur. Causes of death, কি কারণে মারা যাবে? আমরা একুট পয়জনিং এবং ক্রনিক পয়জনিং এ দুই দিকেই দেখছি। একুট পয়জনিং এ মারা যাবে গ্যাস্ট্রোএন্টারাইটিস এবং সাবসিকুয়েন্ট শক। ক্রনিক পয়জনিং এ আমার যেহেতু হ্যাম্পার হবে নিউট্রিশনে, ব্লাড ফর্মেশনে, সেখানে মেল নিউট্রিশন হবে, ইন্টারকারেন্ট ইনফেকশন হবে, আমার যেহেতু বডির ডিফেন্স কমে যাবে, হেপাটিক ফেলিউর, আর লিভার, রেসপিরেটরি ফেলিউর, রেনাল ফেলিউর, এনকেফালোপ্যাথি, অর্থাৎ যত আমার ভাইটাল অর্গান গুলি আছে সবগুলি ফেল, হেপাটিক ফেলিউর, রেসপিরেটরি ফেলিউর, রেনাল ফেলিউর, এনকেফালোপ্যাথি, এইগুলি হচ্ছে আমার কজ অফ ডেথ। একুশ স্টেজে ডিউ টু গ্যাস্ট্রোএন্টারাইটিস এন্ড শক মানে নার্ভাস সিস্টেমের কারণে। আর ক্রনিক পয়জনে আমার ম্যালনিউট্রিশন এবং তার সাথে আমার যেসব মেইন অর্গান গুলি আছে ওগুলি আমার কাজ করতে পারবে না, ওগুলি ফেল মারবে। মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, একুট পয়জনিং আমি আগেও বলছি যে ইট ইজ আনকমন, নট সো ইম্পর্টেন্ট। ক্রনিক পয়জনিং ইজ কমন এবং এটা কমন যারা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে কাজ করে সেই জন্য এটাকে ইন্ডাস্ট্রিয়াল ডিজিজ বলা। অ্যাক্সিডেন্টাল পয়জনিং একই ব্যাপার, যারা ওইসব জায়গায় কাজ করে তারা সতর্ক থাকার পরও তারা পয়জনিং হতে পারে ইন ওয়ার্কার্স এন্ড ইউজার্স। শুধু ওয়ার্কার নয়, যারা এগুলি ইউজ করে, ডাই ইউজ করে, কসমেটিক পারপাসে ইউজ করে,
বা বিভিন্ন আর্টেন্সিল আমরা রান্না পারপাসে, খাদ্যের পারপাসে, পানির পারপাসে ইউজ করি, এইসব জায়গা থেকেও অ্যাক্সিডেন্টাল পয়জনিং হতে পারে। আর্সেনিকের মতো এটা সুইসাইডাল হোমিসাইডাল ইউজ খুব একটা নাই। ক্রিমিনাল ইউজ সাধারণত অ্যাবর্শনের জন্য অনেক সময় অনেকে ইউজ করতে পারে। ক্যাটল পয়জনিং ও খুব একটা বেশি ইউজ হয় না। আর যেটা হয় লেড মিসাইলস ফায়ার আর্মে ইউজ করা হয় বিভিন্ন শর্টে, যেটা আমার শরীরের ভিতরে আটকে গেলে ওখান থেকে পয়জনিং সিমটম গুলি আস্তে আস্তে অ্যাবজর্ব হইতে 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 আস্তে আস্তে, কারণ হচ্ছে লিডটা ওইটা যদি বাইট করে ফেলে তাহলে ভালো কথা। অনেক সময় অনেক কেসে বাইট করা যায় না, যেমন ওই যে গ্রেনেড হামলা হয়েছিল যে 21শে আগস্ট, সেখানে এত প্রজেক্টাইল অর্থাৎ তিলের যে কয়টা বাইট করবে, অথবা বিভিন্ন যে মিসাইলস ইউজ করা হয় বোমের ভিতরে, গ্রেনেডের ভিতরে, সেগুলো মেনলি মেড আপ অফ লেড। সেগুলি যখন শরীরে ডিপোজিট হয় সব তো বাইট করা সম্ভব হয় না, কয়টা বাইট করে, 2-4টা হইলে বাইট করা যায়। কিন্তু যখন নিউমারাস, তখন মেইন যেখানে যতগুলি মেইন অর্গানে থাকে সেগুলি বাইট করে, বাকিগুলি শরীরে থেকে যায়। সেখান থেকে আমার পয়জনিং হতে পারে। সেই জন্য লেড মিসাইলস, এখানে মিসাইলস বলতে আমরা পিলেট, বুলেট এবং অন্যান্য প্রজেক্টাইল যা ইউজ করা হয় ইন গ্রেনেডে অথবা বোমে, সব কারণেই আমার লেড পয়জনিং হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি লেড পয়জনিং। এটার মেইন ইম্পর্টেন্স হচ্ছে এটার ভাইবার জন্য যে এটার আর্সেনিকের সাথে এটাকে কম্পেয়ার করা হয়। তো এটার মেইন পার্থক্য কি, পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন করে ভাইবাতে, দুইটাই তোমাকে, যেহেতু দুইটা স্যাম্পল আছে আমাদের, এটা এবং এটা, বলো যে মেইন পার্থক্য কি। এটা হচ্ছে both metal এবং salt poisoning in case of lead, but arsenic only the salt poison. এটা cumulative effect দুইটারই আছে, বাট lead এর cumulative effect টা বেশি। এটা lead salt গুলির নাম মনে রাখবা। acute poisoning মনে রাখলে ভালো, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। বাট chronic poisoning ভেরি ইম্পর্টেন্ট। কি কি কারণে chronic poisoning হতে পারে, কজ, সোর্স এখানে আসে, ভাইবায় জিজ্ঞাসা করা হয়। সাইন সিম্পটম আর্লি এবং লেট ফেজ দুইভাবে মনে রাখবা। আর্লিতে কি কি হতে পারে, লেট ফেজ। এর ভিতরে স্পেশাল হচ্ছে আমার ব্লাড পিকচারটা ভালোভাবে মনে রাখবা। আর হচ্ছে আমার যেটা হয় যে পলসি, লেট পলসিটা একটু ভালোভাবে মনে রাখবা। মানে ভাইবাতে এগুলি, মানে ভাইবা হচ্ছে কি কিছু কিছু সব তো জিজ্ঞাসা করা হয় না, যেগুলি যেগুলি বেশি ইম্পর্টেন্ট, যেগুলির উপর স্ট্রেস দেওয়া হয় ওগুলি বেশি। দেন এটা ট্রিটমেন্টটা মনে রাখবা। ট্রিটমেন্টে খুব বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এটার মেডিকেল লিগাল ইম্পর্টেন্স আর কজ অফ ডেথ। এই হচ্ছে মোটামুটি ক্রনিক লেড পয়জনিং। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর প্রভাবের সাথে তোমরা যোগাযোগ রাখো যে পরীক্ষাটা কাইল হবে না তারপরের দিন হবে। আমাকে স্যার যে বলো। স্যার রেডি করছিল স্যার, হ্যাঁ স্যার রেডি করছিল স্যার। বলো। স্যার সবার তো প্রথম অনেক এক্সাম তো সবার কাছে একটু ভয় পেতে পারছে স্যার। একটু স্যার শর্টকাটে সাজেশন দিলে ভালো হতো স্যার। টপিক গুলোর নাম বললে ভালো হতো স্যার। ও সাজেশন চাচ্ছ? জি স্যার। এই যে ফার্স্ট টার্মে যে পরীক্ষা হবে, জি স্যার। আচ্ছা শোনো, আমি তো তোমাদেরকে বলছি অস্পিড আর এমসিকিউ তো এটা কোনো সাজেশন নেই। এটা জি সাজেশন স্যার। আছে? এটা না স্যার। 5টা উত্তর থাকবে, কোনটা ট্রু কোনটা ফলস, কিভাবে টি আর এফ লাগবে। এইটাই আমি বলছি যে এখানেই তোমাদের মাথা ঘামাইতে হবে। জি এই স্যার। জায়গায় এই 20টা প্রশ্ন, এখানে 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্নের প্রত্যেকটা মধ্যে 5টা করে আছে।
ট্রু আছে, ফলস আছে, যেটা তো তোমাদের এই জায়গাটাই আমি মনে করি ব্রেন আর অন্য যেগুলি প্রশ্ন এইগুলি আমি এক কথা বলে দিই আরো শর্ট করার জন্য। আমি যাতে তোমাদের, যেহেতু এটা তোমাদের অনলাইনে লিখতে হবে, অনেকে আমার কম্পিউটার লেখা সবাই স্পিডি না, আমি মনে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পিডি না, তাদের স্পিড কম, যেহেতু একটা টাইম লিমিটের ভিতরে তোমাকে পরীক্ষা দিতে হবে। সেই জন্য প্রশ্নটা আমি ওইভাবে করছি। আমি জন্মদিন বলছিলাম না যে মোড অফ ডেথ কি কি, জাস্ট এই জাতীয় প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন। এবং আরো একটু শর্ট করে দিই, ডেফিনেশন আমি খুব একটা দিই, ডেফিনেশন তো লিখতে হয় বেশি, সেই জন্য আমি ডেফিনেশনটা খুব একটা বেশি দিই না। আমি এরকম ছোট ছোট প্রশ্ন দিচ্ছি যেখানে তোমরা 2, 4, 5টা শব্দ লিখে বা 1-2 লাইন লিখে উত্তরটা দিতে পারবো, সেইভাবে আমি প্রশ্ন, এবং 4টা গ্রুপে আমি প্রশ্নটা করছি। এই আগের মতো ABCD 4টা করে প্রশ্ন থাকবে, 3টার উত্তর দেবে। প্রত্যেকটা প্রশ্নের 2টা পার্ট। পার্ট মানে কি ওই AB ছোট্ট ছোট্ট প্রশ্ন। আমি তো বলছি এত ছোট প্রশ্ন, আমি এই প্রশ্ন করতে আমাকে মাথা ঘামাই যাতে তোমাদের উপর প্রেশার না পড়ে। আমি তো আগে বলছি পরীক্ষা দিয়ে আমাকে বলবো যে স্যার আমরা তো ভাবি না যে এত ইজি প্রশ্ন, আর কমন প্রশ্নগুলি আমি আনকমন কোন প্রশ্ন আমি দিই। ঠিক আছে, প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন মোটামুটি ধরো কোড, তারপরে আমার কি বলবো এটা যা যা তোমাদের ইয়াগুলি আছে সব চ্যাপ্টার থেকে আমি অল্প অল্প করে এই যে 1-2টা প্রত্যেকটা, এবং 4টা প্রশ্ন, 3টার উত্তর দিতে হবে। প্রত্যেকটা 2টা পার্ট, 2টা পার্টে 1 লাইন, কোনো 3-4টা ওয়ার্ড, এর বেশি কিছু না। আমি কোনো এক্সপ্লেনেশন চাই নাই, কোনো কিছু চাই নাই, এইভাবেই। এবং এইভাবে 4টা গ্রুপ, ABCD, BMDC আছে, এসব কিছু তারা আমি একটা বললেই দিই। BMDC ফাংশন, ফাংশন বলতে কি মেইন ফাংশন, হেডিং গুলি খালি লেখো, আর কিছু না, তোমার ওখানে ডিটেলস লিখতে হবে। ঠিক ওই রকম প্রত্যেকটারই আমার প্রশ্নের এইরকম ছোট ছোট প্রশ্ন আমি দিয়েছি, যাতে তোমরা কম লেখার ভিতরে কম সময়ের ভিতরে উত্তরগুলি দিতে পারো। আমি সৌরভকে বলছিলাম যে টাইম কোয়েশ্চেন, টাইম কোনো ফ্যাক্টর না, ওরা যতদূর লাগে আমি টাইম দিয়ে দেবো। তবু আমি যা দিছি 1 ঘন্টা লাগবে না তোমাদের, এই যে টাইপ করতে হবে, যেহেতু লেখলে তো তোমাদের 15-20 মিনিটে হয়ে যায়। যদি কাগজে কলমে লিখতে তাহলে 15 মিনিটের বেশি এসিকিউর প্রশ্নের উত্তর হইতো। যেহেতু টাইপ করতে হবে, সেই জন্য আমি ওই আমার মাথায় এটা আছে। তোমাদেরকে আমি সত্যি কথা বলতে কি, তোমাদেরকে আমি আর আটকাইতে চাই না, যাতে সবাই এলাও হইতে পারো, সবাই পরীক্ষায় ভালো করতে পারো। আমি ঠিক সেইভাবে প্রশ্ন, ইউ গিভ দ্য এক্সাম, সব চ্যাপ্টার গুলি একটু একটু পড়ো, মেইন মেইন জিনিসগুলি পড়ো, খুব ভিতরে যাওয়ার কিছু নাই, ভিতর থেকে আমি খুব একটা প্রশ্ন, ঠিক আছে, এইরকম প্রশ্নগুলি করছি। যেমন ধরো হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং এর কি হতে পারে, টাইপ থাকতে পারে, হ্যাঙ্গিং এর তোমার কজ অফ ডেথ থাকতে পারে, পার্সিয়াল হ্যাঙ্গিং এর কজ অফ ডেথ থাকতে পারে, এই জাতীয়। খালি কজ অফ ডেথ বলতে তোমার এখানে খালি মেইন মেইন পয়েন্ট গুলি তোমরা ডিটেলস যাওয়ার কোনো প্রয়োজন, এবার বুঝতে পারছো? এই জি জাতীয় স্যার। প্রশ্ন একদম ইজি প্রশ্ন। এবং তোমাদের আর একটু শর্ট করার জন্য বলছি যে ডেফিনেশন খুব একটা আমি দিইনি, কাজে এর বাইরে যে জিনিসগুলি আছে ওগুলি একটু কম। এবং প্রত্যেকটা প্রশ্নের 4টা প্রশ্ন দিচ্ছি, 3টার উত্তর দিবা। ABCD প্রত্যেকটা 3টা করে 3-4 12টা প্রশ্নের উত্তর দিবা। 16টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের 2টা পার্ট। পার্ট বলতে ওই রকম রিটার্নের আগে যে জিনিসই আছে কি সেই আছে কি না, এটা হচ্ছে আমার এসে গ্রুপ করতে হয়, আমি গ্রুপ করে, এবং সেইগুলি তোমরা সরাসরি ভাইভাতে আসবে জিজ্ঞাসা করা, সেই জাতীয় প্রশ্নগুলি আমি, যেহেতু তোমাদের সাথে আমি সরাসরি কথা বলতে পারতেছি না, আমি এই গ্রুপের সাথে বলে মিটার তোমাদের ভাইবার প্রশ্নটাই আমি বলতে গেলে এখানে রিটেনে আমি দিয়ে, ঠিক আছে। আর কোনো লেখাটা ট্যাম্পার না হয় সেই জন্য আসলে আমি ডেফিনেশনের দিকে, নাইলে তো
ডেফিনেশনে হয়তো বেশি, এই জন্য ডেফিনেশনটা কম। স্যার ঠিক আছে? মানে কলেজ কলেজের স্যার ওয়েবসাইট ওটাতে অনেক প্রবলেম স্যার। গত 2 দিন যে পরীক্ষা দিছে স্যার অন্যান্য হয়েছে স্যার, পেজ রিফ্রেশ হয়েছে একটু পরে পরে, বা আরো অনেক সমস্যা, পোলাপাইন ঢুকতেই পারে না এরকম স্যার। কেউ ভালো করে তো এক্সাম দিতে পারে না একের 2 দিন। আচ্ছা, আমি সৌরভ আলাপ করে একটু সময় যাতে দেয়। আর এটা আসলে এ, পরীক্ষাটা তো ওনাদের হাতে, আমার হাতে তো কোনো, আমি তো প্রশ্নটাই না আমার হাতে, আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, সব করে দিয়েছি, এবং আমি তো বলছি তোমরা যতটুকু সময় পাইবা লেখার জন্য সাফিসিয়েন্ট টাইপ, একটু কম লেখায় যাতে উত্তর দিয়ে, আমি সেইভাবেই প্রশ্ন দিই। আমার তোমাদের প্রতি আমার 100% তোমাদের প্রতি আমার সিম্পেথি আছে। আমি তো বলছি আমি একজনকে আটকাইতে চাই না, এইবারের মতো আমি মনোভাব নিয়ে কোনোবার পরীক্ষা আমি নিই না। আমি তোমাদের কাকেও আটকাইতে চাই না, এমনি তোমাদের লস, বর্তমান পরিস্থিতিতে পরিবেশে আমি কাকেও আটকাইতে চাই না, তোমরা থার্ড ইয়ারে আটকে থেকে লাভ। সেই জন্য আমি সবাইকে অ্যালাউ করার ব্যবস্থা আমি করছি, সেইভাবে পরীক্ষা দিচ্ছি। আর যাদের আইটেম 2-1টা শর্ট আছে সেটাও আমি মেকআপ করে দিচ্ছি। কোনো সমস্যা নাই, তোমরা ইজি ভাবে পরীক্ষা দাও, মন খোলা রেখে পরীক্ষা দাও, ভালো মন নিয়ে পরীক্ষা দাও, স্বতঃস্ফূর্ত পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পরে আমার পরের ক্লাসে, বুধবারে তো ক্লাস হবে, সেদিন আমাকে বলবা যে স্যার আমরা প্রশ্ন কি দিছেন আর আমরা কি ভাবছি। তোমাদের উত্তর রেডিমেড উত্তর আছে, একজনও এসিকিউতে খারাপ করবো না, শুধু যদি খারাপ করো এমসিকিউতে করো, যেহেতু মানে তোমরা আন্দাজে মারো। ঠিক আছে, ট্রু ফলসটা আমি ওদিনও বলছি, আজও বলছি, ওইটা একটু চিন্তা করে লেখ, ওইটা ধরে আমি তোমাদের অ্যানালাইসিস করবো যে তোমাদের কার কি অবস্থা। এসে কিন্তু আমি অ্যানালাইসিস করবো না, আসলে খুবই ইজি প্রশ্ন, একদম এর চেয়ে ইজি প্রশ্ন আর হয় না, এবং লেখাটাও খুব সহজ। কাজে তোমরা ইজি ভাবে পরীক্ষা দাও, এটা আমি বলে দিলাম, এই জাতীয় প্রশ্ন সব প্রশ্নই পাবে। এখন আর প্রশ্ন পরীক্ষা দিতে হবে বলার তো কিছু নেই, লেখবার লিখতে গেলে এই যে আমি এক্সাম্পল দিয়ে বলছি এই জাতীয় প্রশ্ন। ঠিক আছে, যেমন ফায়ার আর্মে কি হতে পারে, বলো তো কোন প্রশ্ন হতে পারে, তোমাদের আইডিয়া থাকা উচিত। আসসালামু আলাইকুম স্যার। স্যার ও বলছিল যে আমাদের ওয়েবসাইট যেটা আছে স্যার, হ্যাঁ, ওই বলো। ওয়েবসাইটে স্যার যখন আমরা পরীক্ষা দেওয়ার জন্য যাই, মানে পেজটাতে লিখার পরে পেজটা স্যার অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যায়। তো আনসারটা হ্যাঁ, দেওয়ার পরে স্যার ওইটা মানে রিফ্রেশ হওয়ার পর আনসারটা চলে যায় আর কি, মানে আমরা অনেকক্ষণ লিখার পরে যখন পেজটা রিফ্রেশ হয়ে যায় তখন স্যার হ্যাঁ। আনসার গুলোও চলে যায়, তখন আবার নতুন করে স্যার লিখতে হয়। সেই জন্য আর কি স্যার, মানে সমস্যা হবে কিনা সেটা জানাইতে ও, এটা বলছিল আর কি। এটা আমি সৌরভের লগে আলাপ করব। সৌরভকে আমি বলছি যে পরীক্ষা যাতে কোনো ডিস্টার্ব না হয়। ও তোমাদের পরীক্ষা সিস্টেম কি করে আমি জানি না, আমার কাছে কালকে রাত্রে আমি একটা ইয়া পাইছি যে কি সিস্টেমে তোমাদের পরীক্ষার ইয়ে মডেলসটা বোধহয় আমার কাছে একটু পাঠাইছে, আমি অনেক দেখে উঠতে পারি নাই। এইটা হচ্ছে মেইন কথা, হচ্ছে তোমাদের পেজটা যাতে ঠিক থাকে। পেজটা কি ওই তাড়াতাড়ি আবার পাল্টে যায়, এই পাল্টাইলে আবার নতুন করে লিখতে হয়। আমি বুঝতে পারছি আমাদের পেজটা যাতে স্থির থাকে সময়, এবং সেই জন্য বলছি তোমরা বেশি লেট করার তো প্রয়োজন হবে না, পরীক্ষায় 1 ঘন্টার দরকারই হবে না। আমার মনে হয় 30-40 মিনিটের ভিতরে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যায়, অস্পিতে যা সময় নিলে নেবে। ঠিক আছে, আমি অস্পি করি এমসিকিউতে একটু চিন্তা করবা যা, ওখানে প্রশ্ন দেখলেই বুঝবা যেগুলি যারা পড়ে ডেইলি পড়ে, তোমরা সব চ্যাপ্টার যদি একটু চোখ বুলিয়ে যাও দেখবা যে ইজি ভাবে পরীক্ষার উত্তর দিতে পারবে, কোনো অসুবিধা নাই। আমি তো বলেই দিলাম, যেমন ফায়ার আর্মে, তোমার আমার 2 প্রকারের কার্টিজ আছে, এই কার্টিজের কি কি পার্টস আছে বলেই দিলাম, প্রশ্ন পার্টসের নামগুলি খালি লেখো, শর্টগানও দিতে পারি, রাইফেলেরটাও দিতে পারি, এইরকম প্রশ্ন, এইরকম যেগুলি কমন আতার আমি বলছি ভাইবার সময় আমরা জিজ্ঞাসা করি, সেই জাতীয় প্রশ্নগুলি আমি এখানে, অর্থাৎ ভাইবার বিকল্প আমি এই এসিকিউ ভিতরে নিয়ে গেছি।
ঠিক আছে, স্যার ওকে আমাদের হ্যাঁ সবাই ভালো স্যার করবা। আমা- বলো। স্যার স্যার আমাদের স্যার প্রশ্ন নিয়ে স্যার কোনো অভিযোগ নেই স্যার, কিন্তু আমাদের স্যার পরীক্ষার সিস্টেমটা নিয়ে স্যার অনেক অভিযোগ স্যার। ওনারা স্যার সমস্যা আচ্ছা, হলে রেসপন্স স্যার। হ্যাঁ ওই তো বুঝতে পারছি, পরীক্ষার সিস্টেমটাই তোমাদের প্রবলেম, সেটা জি তো স্যার, জি আমার স্যার। হাতে নেই। আমার হাতে যেটা, আমি তো বলছি তোমরা আমার ছেলে মেয়ের মতো, তোমাদেরকে এই করোনার কালে আমি আটকাবো না। পরীক্ষা যাই দাও, তাও আমি বলে দিলাম পরীক্ষা যাই দাও, আমি আটকাবো না। হইলো জি স্যার। ইজি ভাবে পরীক্ষা দাও, তোমাদেরকে আমি জি স্যার। আটকাবো না। অন্তত আমার তরফ থেকে আমি বলতে পারি তোমাদেরকে আমি আটকাবো না। তোমাদেরকে ফাইনাল পরীক্ষা যদি কেউ না দিতে চায় তার কথা আলাদা, যে প্রপ দিতে চাবে সে প্রপ দিতে পারবে, প্রপে এপিয়ার হতে পারবে, এতটুকু এসুরেন্স আমি দিচ্ছি। সমস্ত কিছু আমার শোল্ডার আমি নিয়ে নিচ্ছি। এখন অ্যালাউ করা পর্যন্ত আমার শোল্ডার, যখন পরীক্ষা আরম্ভ হবে সেইটাও আমার কান্দে আমি নিয়ে নেব। তোমাদেরকে আমি আটকাবো না, এটা হলো আমার এইবারের নীতি। জি স্যার। যদি সে নিজের থেকে আটকাইতে চায়, অনেকে আছে না নিজের থেকে যে পরীক্ষা যদি না দেয় অথবা সে ইচ্ছা করে খারাপ করে, তাইলে সে অন্য রেজাল্ট হবে, নাইলে অন্য রেজাল্ট হবে না। টেক ইট ইজি, খুব সুস্থভাবে ভালোভাবে মন নিয়ে একটু পড়ো, পরীক্ষা দাও। পরীক্ষা পরের দিন আবার ক্লাস আছে, আমি সেদিন আলাম। আমার তবে তোমরা শিওরিও না যে কাইল পরীক্ষা হবে কিনা। আমাকে সৌরভ বলছিল কাইল নাও হতে পারে, তোমরা কনফার্ম হয়ে নিও, কাইল নইলে পরের দিন জি হবে। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ অল। জি স্যার। উইশ ইউ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার।